ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, প্রচুর জনপ্রিয়তা পাবেন, মিডিয়া কাভারেজ পাবেন, আপনার একটা আয়ের পথ সুগম হবে, মসৃণ হবে, মানুষ এসে 2-4টা সেলফি তুলতে চাইবে, ধাক্কাধাক্কি করতে চাইবে, আপনি এই বিষয়টা বেশ এনজয় করবেন, তাতেই চলবে না। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, হামজা চৌধুরী ইংল্যান্ডে গিয়ে যখন তিনি আসলে ক্লাব ফুটবল ব্যস্ততায় থাকবেন না, তখন কিন্তু তিনি ধুম করে কোথাও গিয়ে খেলে ফেলবেন না, খ্যাপ খেলবেন না। বাফুফের এখন থেকেই উচিত বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ভবিষ্যৎটা কি, তারা কতদিন খেলতে চান, তাদের প্ল্যানটা জানুন। এটাও বাফুফের জন্য বড় একটা ধাক্কা হতে যাচ্ছে। হামজা চৌধুরীকে দেখে অনেকেরই হিংসা হতে পারে। এই শব্দটা হয়তো বা আপনার ভালো লাগবে না, কিন্তু পুরো আলোচনা শুনলে আপনি বলবেন তাই তো। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের রাজপুত্র। হামজা চৌধুরীকে দেখে কেন হিংসা হবে না? আপনার কি একটু আফসোস হয় না, বা আপনার কি মনে হয় না, ইস আমি যদি হামজা চৌধুরীর জায়গায় থাকতে পারতাম? হামজা চৌধুরী যেভাবে প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, বাংলাদেশের স্পোর্টস হিস্টোরিতে একজন স্পোর্টসম্যানকে এভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, সেটা বিরল ঘটনাই বটে। যদি অনেকে বলতে পারেন সাকিব আল হাসানের ক্ষেত্রে তো আমরা অনেকটা দেখেছি, তবে যদি পুরো হিস্টোরিটা আপনি দেখেন তাহলে হয়তো বা সাকিব আল হাসানকেও হামজা চৌধুরী বিট করে ফেলবেন এই জায়গাটায় দেখে। এবার আসি আলোচনায়, কেন হামজা চৌধুরীকে দেখে অনেকের আফসোস হতে পারে, হিংসা হতে পারে, বিশেষ করে যারা স্পোর্টসম্যান রয়েছেন তাদের কাছে মনে হতে পারে, ইস আমি যদি হামজা চৌধুরীর ওই জায়গাটায় থাকতে পারতাম। হামজা ইফেক্টে বাংলাদেশের ফুটবলে, বাংলাদেশের স্পোর্টসে কি কি পরিবর্তন হয়েছে সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সবার আগে গ্যালারি ভর্তি দর্শক আমরা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি। বাফুফের একটা টেনশন দূর হয়েছে এই জায়গাটায়, যে এখন হামজা চৌধুরী যদি কোনো ম্যাচ খেলে তাহলে কিন্তু টিকিট বিক্রি হবে, গ্যালারিটার ফাঁকা থাকবে না। 4-5 মিনিটে কিংবা 20 মিনিটের মধ্যে সর্বোচ্চ যে কোনো ম্যাচের টিকিট বিক্রি হওয়া সম্ভব। আমি যদি বলি এইভাবে, হামজা চৌধুরী যদি ফুটবল না খেলে, ধরেন হামজা চৌধুরী ফুটবলার, কিন্তু হামজা চৌধুরী কোনো একটা ক্রিকেট ম্যাচে যাবে, কোনো একটা বিজ্ঞাপনী প্রচারে যাবে, সেটা যদি পাবলিক জানে তাহলে কিন্তু সেই ডিসিপ্লিনের টিকিট বিক্রি হয়ে যাবে অনেকাংশে। এ কথা এখন বলাই যায়। হামজা চৌধুরীর বর্তমানে যে জনপ্রিয়তা, আগেও তিনি জনপ্রিয় ছিলেন, কিন্তু বাংলাদেশের জার্সিটা যখন তিনি গায়ে জড়ালেন তারপর থেকে কিন্তু সেটা কয়েক গুণ বেড়ে গেছে, সেটা আপনাকে মানতেই হবে। যে কথা বলছিলাম যে গ্যালারি ভর্তি দর্শক, বাফুফের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, এটা পজিটিভ একটা দিক। এরপর যদি আমরা বলি বাফুফের আয়ের পথটা বেড়েছে, একের পর এক স্পন্সর বাফুফের ভবনে আসছে এবং তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে, এটাও পজিটিভ। বাফুফের যে একটা টেনশন ছিল যে আমরা কোনো একটা খেলা যদি আয়োজন করতে যাই, সেটা হতে পারে ফ্রেন্ডলি, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন, যে যে চমকগুলো বাফুফে দেখাতে চায়, তাহলে কিন্তু নিশ্চয়ই বাফুফের টাকার প্রয়োজন। অর্থাৎ আমরা যদি বলি ফিনান্সিয়ালি বাফুফে কিন্তু বেনিফিটেড হচ্ছে, এটা কিন্তু বড় একটা দিক। যে কোনো ফেডারেশনের, যে কোনো সংগঠনের সবচেয়ে বড় যদি বলা হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়, সেটা হচ্ছে টাকা থাকতে হবে। সেটা কিন্তু বাফুফে করতে পেরেছে এবং এই জায়গাটায় বাফুফেকে একটা বড় ধন্যবাদই দিতে হবে। ফুটবলের গণজোয়ারটা তারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, বাফুফের এটা একটা বড় ক্রেডিট। আমি আসছি পুরো আলোচনায়, তবে তার আগে একটু পুরনো আলোচনাগুলো আসলে করে নিতে হচ্ছে। গত মার্চ থেকে এখন পর্যন্ত হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ন আহমেদ, কিউবা মিচেল, কয়েকটা বড় নাম যুক্ত হয়েছে। একজনের পর একজন বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করছে। এই যে হামজা চৌধুরীকে রাজি করানো, বা তিনি আসলে প্রথমে রাজি হয়েছেন, কিন্তু তাকে তো এই সাহসটা দিতে হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে আগ্রহটা ছিল, তারা চেষ্টা করেছে, যার কারণে কিন্তু আমরা তাদেরকে পেয়েছি। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এটা তো বাফুফে করতে পেরেছে, তাই বাফুফে এর পুরো কৃতিত্ব পাবে। হ্যাঁ, এর বাইরে অনেকগুলো সংগঠন ছিল, অনেকগুলো ফ্যান সংগঠক ছিল, তারাও কিন্তু বড় একটা প্রভাব রেখেছে এবং সবচেয়ে বড় প্রভাবটা হচ্ছে সাধারণ
যারা দর্শক তারা চেয়েছেন, তারা আন্দোলন করেছেন, তারা তাদের বাসনাটা জানিয়েছেন নানা মাধ্যমে, শেষ পর্যন্ত তাদের মতো ফুটবলার আমরা পেয়েছি। এটা আমাদের জন্য বেশ বড় একটা প্রাপ্তি আমরা বলতে পারি ফুটবলের মোড়টা ঘোরানোর জন্য। এরপরে আসি, হামজা চৌধুরীর মতো এত দারুণ দারুণ প্লেয়ার পাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে ম্যানেজমেন্ট, তারা কিন্তু পেশাদারিত্ব একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছে প্রতিনিয়ত। আমি বলবো না, এখনই বলবো না যে তারা হয়তো বা 10-এ 10 পেয়ে যাবে, কিন্তু তারা কিন্তু 10-এর মধ্যে অন্তত 5 হলেও পাবে। বিগত 10-15 বছর যে পেশাদারিত্ব ব্যাপারটা আমরা দেখতে পাইনি বাফুফের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, সেটা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, দারুণ কাজ করছে। প্রত্যেকটা জিনিসের আমরা বলবো প্রফেশনালভাবে তারা কিন্তু উপস্থাপন করছে। টিকিট বিক্রির যদি আমরা বলি পোস্ট, বাংলাদেশ টিম হোটেল থেকে বের হচ্ছে, ফুটবলারদের নানান ধরনের অ্যাক্টিভিটিস, ইউরোপিয়ান যে একটা ধাঁচ, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাফুফের প্রত্যেকটা জিনিসে তারা যে পেশাদারিত্ব মনোভাব, সেটা কিন্তু দেখাচ্ছে। এরপরের দিকটা হচ্ছে ফুটবলারদের কথা বলতে চাই। আগেও তো বাংলাদেশ ফুটবল খেলেছে, আগেও তো ক্রিকেট ছিল। আমরা বলছি না যে একেবারে ক্রিকেটের সঙ্গে ফুটবলের পার্থক্য করতে হবে, তফাৎটা মেলাতে হবে, বিষয়টা তা নয়। বাংলাদেশ আগেও ফুটবল খেলেছে, এখনও ফুটবল খেলছে। আগেও জামাল ভুঁইয়া ছিলেন, এখনও আছেন। আগেও অনেক ফুটবলার ছিলেন, এখনও তারা কিন্তু এই স্কোয়াডে আছেন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে স্পন্সরশিপ। আগে ফুটবলারদের এই যে আয়ের পথ এত মসৃণ ছিল না, যেটা হামজা চৌধুরী বা প্রবাসী ফুটবলাররা আসার কারণে কিন্তু তৈরি হয়েছে হামজা ইফেক্টে। আগে ক্রিকেটটা ভালো করতো খুব স্বাভাবিকভাবে, এবং সে সময়টা আমি বলবো আসলে ফুটবল যে আমরা খারাপ খেলতাম বিষয়টা তা না। আমাদের ম্যানেজমেন্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা চেয়ারে বসেছিলেন, তাদের আসলে ওই ইচ্ছাটাই ছিল না যে এটাকে কিভাবে কাজে লাগিয়ে জনপ্রিয়তা বাড়ানো যায়, কিভাবে আয়ের পথ বাড়ানো যায়, কিভাবে ফুটবলারদের ইনকামটা মসৃণ করা যায়, এই চিন্তা ভাবনা তাদের ছিল না। এই জায়গাটায় আমি বলবো বর্তমান যে কমিটি রয়েছে তারা অনেকাংশে সফল। তাদের মাধ্যমে হামজা চৌধুরী, সমিত সোম তারা নতুন নতুন স্পন্সর পাচ্ছে। একটা কথা বলতেই হয়, হামজা চৌধুরীর আসলে যে পরিমাণে ইনকাম ইংল্যান্ডের যদি আমরা তুলনা করি, সেই হিসেবে বর্তমানে তিনি যে কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন, তাতে হয়তো বা ইনকাম কত হতে পারে সেটা হয়তো বা আমরা জানি না, তবে সেই ইনকামের তুলনায় হয়তো বা কম হবে। কিন্তু এই যে হামজা চৌধুরী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন, এখানে একটা প্রশ্ন তোলা যায় যে যদি সাকিব আল হাসান এখন থাকতেন, তাহলে কি প্রতিষ্ঠানগুলো হামজা চৌধুরীর দিকে যেত নাকি সাকিব আল হাসানের দিকে যেত? আমি একটা কথা একদম স্পষ্ট করে বলতে চাই, সাকিব আল হাসান অনেক বড় তারকা, অনেক স্পন্সর তার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু যদি এই মুহূর্তে সাকিব আল হাসান থাকতেন এবং হামজা চৌধুরীও থাকতেন, আর হামজার এই জনপ্রিয়তা সেখানে অনেকাংশে সাকিবের থেকে এগিয়ে থাকতো, যার কারণে স্পন্সর প্রতিষ্ঠানগুলো কিন্তু সাকিবকে বিট করে হামজার কাছে আসতো। আমি বলছি না বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে না বিধায়ী কি ফুটবলে আসছে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যেহেতু এখন সবাই ফুটবলের দিকে ঝুঁকছেন এবং ফুটবলটা মোটামুটি ভালো খেলা হচ্ছে, তাই কিন্তু এদিকে সবাই আসছেন। এবার একটু আবার আলোচনায় আসি। ফুটবলারদের একটা বাসনা জাগছে নতুন করে যে হামজা চৌধুরী যেহেতু একের পর এক স্পন্সর পাচ্ছেন, আমরা মানুষ আমাদের স্বাভাবিকভাবে এই বাসনাটা আসা স্বাভাবিক। আপনি যখন দেখবেন আপনার সতীর্থ সে যেই হোক না কেন, সে যখন একের পর এক স্পন্সর পাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুট করছে বিজ্ঞাপনী প্রচারের জন্য, তাকে বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর জনপ্রিয়তা, তখন আপনার মধ্যেই ব্যাপারটা কাজ করবে, ইস আমি যদি এই জায়গাটা পেতে পারতাম। তার মানে ফুটবলারদের মধ্যেও এই বাসনাটা তৈরি হচ্ছে বর্তমানে যে আমাকেও জনপ্রিয়তা পেতে হবে, আমাকেও হিরো বনে যেতে হবে, আমাকেও স্পন্সর পেতে হবে, স্পন্সরদের দৃষ্টি কাটতে হবে। সেই ব্যাপারটা কিন্তু মাঠে ফুটবলাররা দেখানোর চেষ্টা করছেন, তাদের মধ্যে নতুন একটা ক্ষুধা তৈরি হচ্ছে। এবং একই সাথে এখানে আপনি দেখেন বাফুফের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানেও কিন্তু ফুটবলারদের প্রত্যেকটা ফুটবলারদেরই
আমি যদি বলি নানানভাবে প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে, তাদের পপুলারিটি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে শুধুমাত্র হামজা চৌধুরী, সমিত সোম কিংবা এই সারিতে যারা রয়েছেন তারাই যে উপকৃত হবেন, ব্যাপারটা তা নয়। অন্যান্য ফুটবলাররাও যাতে তাদের একটা ইনকাম সোর্স পান, স্পন্সররা যাতে তাদের কাছে আসে, তাদের পপুলারিটিটা বাড়ানোর জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। সেটা হতে পারে একটা ফটো কার্ড দিয়ে, সেটা হতে পারে একটা রিলস দিয়ে, সেটা হতে পারে একটা ইন্টারভিউ দিয়ে, এটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং এতে বাফুফের একটা ক্রেডিট আমি দিতেই চাই। এই জায়গাটা সোশ্যাল মিডিয়া বড় একটা ব্যাপার। আপনি দেখেন আগে অনেক ফুটবলাররা খেলতো, এই যে বাফুফের একটা সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু তখন অ্যাক্টিভ ছিলই না বলতে। কিন্তু এখন যারা এই জায়গাটায় আছেন তারা ওই বিষয়গুলো নিয়েও কিন্তু পার্টিকুলারিভাবে কাজ করছেন। প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু আপনি মোটামুটি এখন আমি বলতেই পারি, নাম না জানলেও অনেক হয়তো বা চেহারা দেখবেন, কারণ তাদেরকে দেখানো হচ্ছে, তাদের সেই যদি বলি পপুলারিটিটা বাড়ানো হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, অর্থাৎ ডিজিটাল সাইটটাকে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আপনার কাছে পৌঁছে যাচ্ছে, তার মানে আপনি তাদেরকে চিনছেন, রাইট? রাস্তায় বের হলে আপনি ছবি তুলছেন, এই যে তাদের পপুলারিটি বাড়ছে, যার কারণে কিন্তু স্পন্সররা এখন অন্যান্য ফুটবলারদের দিকেও তাকাবে। এবং একই সাথে এটার নারী ফুটবলারদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আমরা অনেক নারী ফুটবলারকে কিন্তু ভালো মতো চিনি না, কারণ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। এবং একই সাথে আপনি দেখেন প্রত্যেকটা ফুটবলার মোটামুটি তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে খুব অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা আগে ছিল না। ওই যে আমি বলছিলাম যে আমার মধ্যে এই ব্যাপারটা আসা খুব স্বাভাবিক, যে আমার পাশে যখন আমি দেখব তিনি বেশ জনপ্রিয়, হয়তো বা আমি তার কাছে যেতে পারবো না বা তাকে ক্রস করতে পারবো না, কিন্তু আমার এই ব্যাপারটা কাজ করে, আমি পপুলার হতে চাই, আমি ইনকাম করতে চাই। সো বাফুফে এই ব্যাপারগুলো বেশ গুরুত্ব দিচ্ছে। সো এজন্য তারা একটা ধন্যবাদ পেতেই পারেন। এবার আসি হামজা ইফেক্টের জন্য বাফুফের কি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বেশ কয়েকটা ভালো দিক বললাম, বাফুফে পেশাদারিত্বের মনোভাবটা দেখাচ্ছে, ফুটবলাররা তারাও পেশাদার হওয়ার চেষ্টা করছে, সেটা মাঠে হোক, মাঠের বাইরে হোক, শৃঙ্খলার ব্যাপারটা হোক, তাদের চলন বলন হোক, তাদের কথাবার্তা হোক, প্রেস মিট হোক, সবখানে কিন্তু তারা বেশ ম্যাচিউর একটা ব্যাপার দেখানোর চেষ্টা করছে। এটা কিন্তু হামজা ইফেক্টের কারণে। এবার আসি যেটা বলছিলাম, যে হামজা চৌধুরী আসার কারণে বাফুফের চ্যালেঞ্জগুলো কি কি। হামজা যখন প্রথম দিকে আসলেন তখন এক ধরনের নিরাপত্তা ছিল, এখন কিন্তু নিরাপত্তা দিনকে দিন বাড়ছে, তার জনপ্রিয়তা বাড়ছে। খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া আপনি দেখলে বুঝতে পারবেন, ফিফা কিন্তু তাকে নিয়ে পোস্ট করছে, তাকে নিয়ে লেস্টার পোস্ট করছে, তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম পোস্ট করছে। অর্থাৎ হামজার যদি বাই চান্স আল্লাহ না করুক কিছু একটা ঘটে যায়, তখন কি হবে? অর্থাৎ হামজার জন্যই কিন্তু আলাদা একটা ফোর্স সবসময় রেডি রাখা হচ্ছে তার বডিগার্ড হিসেবে। সে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু সে নিরাপত্তাটা দেয়া হচ্ছে। অন্যান্য ফুটবলারদের তুলনায় অবশ্যই সেটা হামজা বেশি ডিজার্ভ করেন। আমি বলছি না কোনো ফুটবলারকে আমি ছোট করছি না, কিংবা বলছি না যে তাদের নিরাপত্তা পাওয়াটা উচিত হবে কি হবে না, সেটা বিষয় নয়। অর্থাৎ হামজা চৌধুরীর জন্য আলাদা একটা ফোর্স কিন্তু রেডি রাখা হচ্ছে। এরপর যদি আমি বলি, অর্থাৎ নিরাপত্তার ব্যাপারটা বাফুফেকে খুব ভালোভাবে দেখভাল করতে হচ্ছে। হামজা চৌধুরীর এই মুহূর্তে বয়সটা হচ্ছে 28 বছর। তিনি আসলে কত বছরই বা ইন্টারন্যাশনাল ফুটবল খেলবেন? বড় জোর 35, 36, 37, 38 হতে পারে। তার মানে হামজা চৌধুরীর কাছ থেকে আমরা যদি বলি 5 থেকে 7 বছর খুব ভালো সার্ভিস পাবো। আপনাকে ভাবতে হবে আগামী 4 থেকে 5 বছর পর আপনি কি করবেন। তাই বাফুফের একটা চ্যালেঞ্জ বাড়ছে, হামজা চৌধুরী যখনই বাংলাদেশের হয়ে খেলবেন তখনই তার নিরাপত্তার বিষয়টা খুবই ভালোভাবে দেখতে হবে, এবং দর্শক যাতে মাঠে থাকে সে ব্যাপারটাও দেখতে হবে। কেন? কারণ শুধু হামজা চৌধুরী খেলে গেলেই তো হবে না, মানুষ একটা সময় রেজাল্ট দেখতে চাইবেন। হামজা চৌধুরী একটা সময় আমাদের মানুষ হয়ে উঠবে, তার জনপ্রিয়তা থাকবে, পাশাপাশি তার প্রতি মানুষের এক্সপেকটেশনের জায়গাটাও তৈরি হবে। অর্থাৎ আমার কথাটা হচ্ছে এরকম, হামজা চৌধুরী হয়তো বা ইন্টারন্যাশনাল ম্যাচ কিংবা কম্পিটিশন মিলে বছরে 5 থেকে 7টা ম্যাচ খেলবেন, কিন্তু বাকি সময়টা ফুটবলটা কি করবে? বাকি সময়টা কি এই গণজোয়ারটা ধরে রাখা সম্ভব হবে? তখন বাফুফে কি করবে? এই বিষয়টা বাফুফেকে ভাবতে হবে, একটা দারুণ ক্যালেন্ডার তৈরি করতে হবে, প্রত্যেকটা জিনিসের বিকল্প ভাবতে হবে। কারণ একটা ম্যাচের জন্যই, ফ্রেন্ডলি ম্যাচের জন্য হয়তো বা সমিত সোম কানাডা থেকে ছুটে আসবেন না, ফাহমিদুল ছুটে আসবেন না, ক্লাবের ব্যস্ততা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা সবাই জানি। বাফুফের উচিত এই মুহূর্তে বসে, যেহেতু সামনে আমাদের সিঙ্গাপুর ম্যাচ,
এবং সেটা সিঙ্গাপুরে মার্চে লম্বা একটা সময়, হয়তো ঘরোয়া লিগে সবাই ব্যস্ত থাকবেন। কিন্তু ফুটবলের যে জোয়ার, শুধুমাত্র আমরা 1-2টা ম্যাচের জন্যই হুমড়ি খেয়ে পড়লাম, প্রচুর টিকিট বিক্রি হলো, বাফেফের পকেট ভারী হলো, তাহলে চলবে না। প্রত্যেকটা মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশের ফুটবলটা ভালো জায়গায় যাবে। না, আমরা এটা বলছি না ক্রিকেটটা ভালো করছে না বিধায় যে ফুটবলে গুরুত্ব দিতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। ক্রিকেটও চেষ্টা করছে, ফুটবল নতুনভাবে চেষ্টা করছে। ক্রিকেটের হয়তো বা খানিকটা দুঃসময় যাচ্ছে, ফুটবলের জোয়ারটা আমরা দেখতে পাচ্ছি। সো বাফুফের বড় একটা চ্যালেঞ্জ হবে এই যে পাবলিকের যে ক্রেজিনেস, পাগলামি, এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখেন, যে লোকটা ফুটবল প্রেমে মজেনি কখনো, সেই লোকটাও আজকে ফুটবলের প্রেমে কথা বলছে। সেই লোকটাও আজকে হামজা চৌধুরীকে কখনো না দেখলেও তার নামটা জানে, জায়ান আহমেদকে কখনো না দেখলে তার নামটা জানে। কারণ সোশ্যাল মিডিয়াতে এই নামগুলো উচ্চারিত হচ্ছে, মানুষের কানে পৌঁছাচ্ছে। একটা সময় মানুষ রেজাল্ট চাইবে। তাই বাফুফের বড় একটা চ্যালেঞ্জ হবে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ কিংবা ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেখানেই যে দর্শক আসবে ব্যাপারটা তা নয়। ঘরোয়া লিগটা নিয়ে আপনাকে প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর ভাবতে হবে এবং ফুটবলারদেরও সজাগ থাকতে হবে। আপনি দেখেন তো, আমি যদি বলি হামজা চৌধুরীর কথা বলি, হামজা চৌধুরী যখন ম্যাচ থাকে, এর বাইরে আবার যখন তিনি ফ্রি থাকেন, তিনি কি কোনো একটা ক্লাবের আমন্ত্রণে গিয়ে খেলে ফেলেন ম্যাচ? এমনটা দেখেছেন? কোনো জায়গায় গিয়ে খ্যাপ খেলেন? এমনটা দেখেছেন? নিশ্চয়ই না। সো আমাদের দেশে একটা প্রচলন আছে, যখন ঘরোয়া লিগের কোনো ম্যাচ থাকে না, ইন্টারন্যাশনাল কোনো ব্যস্ততা নেই, তখন প্লেয়াররা তাদের গ্রামের বাড়িতে যান বা তার পরিচিত এলাকায় যান, বিভিন্ন ব্যক্তিত্বের বা ব্যক্তিবর্গের আমন্ত্রণে বা অনেকটা জোরপূর্বক তাদেরকে খেলতে বাধ্য হয়। এই কথাটি কিন্তু ডিফেন্ডার রহমত মিয়া বলেইছেন, মানে অনেকটা স্বীকারই করেছেন যে তাদেরকে আসলে অনেক সময় বাধ্য হয়ে খেলতে হয়। কিন্তু এই কালচার থেকে বের হয়ে চলে আসতে হবে। ওই যে বলছিলাম, হামজা চৌধুরীকে দেখে আপনি পেশাদার হওয়ার চেষ্টা করছেন, সেটা মাঠেও হতে হবে, মাঠের বাইরেও হতে হবে। ফুটবলারদের এই যে একটা মানসিক ব্যাপার, সেটা নিয়ে কাজ করতে হবে বাফুফেকে। যে যখন তোমার ইন্টারন্যাশনাল কোনো ব্যস্ততা নেই বা ক্লাব ফুটবলও নেই, তখন তুমি কি করবা, মানে আপনি আসলে তখন কি করবেন, সময়টাকে কিভাবে কাজে লাগাবেন। আপনি বিশেষ একটা ট্রেনিং নিতে পারেন, ওকে ফাইন, আপনাদের কোনো একটা জায়গায় স্পেশালি পাঠাতে পারে, কোনো একটা ক্যাম্প না হলেও কিছু একটা হতে পারে। কিন্তু এই যে আপনি হুট করে চলে যাবেন একটা জায়গায় খেলতে এবং আপনার যখন একটা ইনজুরি হয়ে যাবে, সেটার দায়ভার কে নেবে? এবার কিন্তু নেপালের বিপক্ষে অনেক আগে থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্যাম্প ডেকেছিল, কেননা ফুটবলাররা খ্যাপ বা চুক্তিভিত্তিক কোনো খেলায় চলে যেতে পারে। তো সেক্ষেত্রে তো মাত্র কয়েকজন ফুটবলারকে আপনি ডাকলেন, কিন্তু বাকি ফুটবলাররা, তারা কি ন্যাশনালে কখনো খেলেনি বা ন্যাশনালের রাডারে কি তারা নাই? অবশ্যই আছে। তাদের বিষয়ে কেন আপনাদের কনসার্ন নাই? বা একটা ফুটবলার যদি এই মুহূর্তে যাদের আপনি ন্যাশনাল ক্যাম্পে ডেকেছেন, তার ব্যাকআপ হিসেবে তো আপনি কাউকে ডাকবেন, যদি তার বড় কোনো একটা ইনজুরি ঘটে যায়, তখন আপনি কি করবেন? সো ব্যাপারটা হচ্ছে, সেই ফুটবলারের প্রতিও কিন্তু আপনার একটা কনসার্নের জায়গা থেকে যায়। ফুটবলারদের শুধুমাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, প্রচুর জনপ্রিয়তা পাবেন, মিডিয়া কাভারেজ পাবেন, আপনার একটা আয়ের পথ সুগম হবে, মসৃণ হবে, মানুষ এসে 2-4টা সেলফি তুলতে চাইবে, ধাক্কাধাক্কি করতে চাইবে, আপনি এই বিষয়টা বেশ এনজয় করবেন, তাতেই চলবে না। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, হামজা চৌধুরী ইংল্যান্ডে গিয়ে যখন তিনি আসলে ক্লাব ফুটবল ব্যস্ততায় থাকবেন না, তখন কিন্তু তিনি ধুম করে কোথাও গিয়ে খেলে ফেলবেন না, খ্যাপ খেলবেন না। আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, নিশ্চয়ই মাথায় রাখতে হবে, নিশ্চয়ই আপনাকে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই আমি বলবো, বাংলাদেশের ফুটবল কালচারটা যতদিন না গড়ে উঠবে, বিশেষ করে যদি ফুটবলাররা ঠিক না হন, তাহলে ফুটবলও কোনো দিন ঠিক হবে না। আপনি এত সহজে জনপ্রিয়তা পেয়ে যাবেন, এই সস্তা জনপ্রিয়তার কোনো দরকার নেই। বাংলাদেশের ফুটবলকে নিয়ে মানুষ এখন স্বপ্ন দেখে অনেক দূর। এবং আমি যদি বলি, পেশাদার যে ফুটবলটা রয়েছে, সিন্ডিকেট বড় একটা শব্দ শোনা যায়, সিন্ডিকেটটাকে আপনারাই ভেঙে দিতে পারেন। আপনারা প্রমাণ করে দেন, বাফুফে প্রমাণ করে দেখ যে না, এখানে কোনো সিন্ডিকেট নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেসব কর্মকর্তা রয়েছেন, তারা প্রত্যেকে কোনো না কোনো ক্লাবের সঙ্গে জড়িত। তাই আপনাদের কিন্তু এখানে লুকানোর কিছু নাই, আপনারা ভালো মতোই জানেন কোন জায়গাটায় সমস্যা। বিশেষ করে যদি আমি বলি,
যে এই নতুন কমিটি গঠন যখন হয়েছে তখন থেকেই এই শব্দটা বেশি এসেছে এবং ক্লাবগুলোর অবস্থা বেশ শোচনীয়। প্রত্যেকটা ক্লাবেরই যদি বলি ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, এটা হওয়াটা স্বাভাবিক। দেশে নানান রকম পট পরিবর্তন হয়েছে, তাই এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। আমি খুব বেশি গভীরে যেতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, হামজা চৌধুরী আসবেন যাবেন, তার পপুলারিটি কোনো অংশে কমবে না। তার কিন্তু টাকা পয়সার প্রয়োজন, ব্যাপারটা তা নয়। টাকা পয়সা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু হামজা চৌধুরী কিন্তু একটা কথা বলেছেন যে তিনি এদেশে কিছু করতে চান। তিনি চান তাকে দেখে তরুণরা উৎসাহিত হোক, উজ্জীবিত হোক। আমরা একটা সময় ক্রিকেটকে কেন উদাহরণ হিসেবে দাঁড় করাই, কারণ গার্ডিয়ানরা দেখতাম যে একটা সময় আসলে স্পোর্টসে কাউকে দিত না, কিন্তু আবার একটা সময় যখন ক্রিকেট খুব ভালো করছিল, বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, এই নামগুলো যখন তাদের চোখে কানে মানে যখন তাদের এই নামগুলো মুখস্থ হয়ে গেল এবং তারা দেখলো আচ্ছা ক্রিকেট খেললে তো টাকা পাওয়া যায়, আচ্ছা ক্রিকেট খেললে তো জনপ্রিয়তা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, তাহলে আমি আমার ছেলে মেয়েকে ক্রিকেটার বানাতে পারি। এখন কিন্তু হামজা চৌধুরী একটা মেসেজ দিয়েছেন যে দেখো, এদেশে এসে আমি আলাদা একটা জনপ্রিয়তা তৈরি করেছি বা পাচ্ছি, আমি টাকা ইনকাম করছি। হ্যাঁ, এই যে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে ফুটবলার হতে চাইবে, হামজা চৌধুরী এই জিনিসটাই চান যে তাকে দেখে নতুনরা শিখুক, তাকে দেখে নতুনরা অনুপ্রাণিত হোক যে আমি হামজা চৌধুরীর মতো ফুটবলার হতে চাই, ইনকাম করতে চাই, জনপ্রিয়তা পেতে চাই, আমি হামজা চৌধুরী হতে চাই, আমার সাথে এসে 2-4টা মানুষ সেলফি তুলবে, আমি এই ধরনের বাইসাইকেল কিক দিয়ে গোল দিতে চাই, হাজার হাজার মানুষ হাততালি দিবে। হামজা চৌধুরী এই জিনিসটাই চান, তাকে দেখে নতুনরা অনুপ্রাণিত হোক। তিনি উজাড় করে দিচ্ছেন নিজেকে, সবখানে খেলছেন, এটা তার দায়িত্ব না। তিনি দেশটাকে ভালোবাসেন, বারবার এখানে আসেন একটা কারণেই। আপনারা নিশ্চয়ই মনে আছে হামজা চৌধুরীর পরিবার যখন তার বাড়িতে যাচ্ছিল, তখন হামজা চৌধুরীর ছেলের একটা ছবি খুব বেশি ভাইরাল হয়েছে, যে বাবার বিলবোর্ডটা দেখছেন গাড়ির মধ্য থেকে, এবং ওই জিনিসটা দেখে বেশ আবেগে আপ্লুত। হামজা চৌধুরী এই বিষয়টা খুব বেশি উপভোগ করেন। তিনি চান তিনি যেরকম জনপ্রিয়তা এখানে পাচ্ছেন, বাকি ফুটবলাররা বা নতুন প্রজন্ম এই জিনিসটা দেখে শিখুক, তাদের মধ্যে আগ্রহটা তৈরি হোক যে আমাকে এখানে যেতে হবে, আমিও ফুটবলার হতে চাই, আমিও এই জনপ্রিয়তা পেতে চাই। সো ওভারঅল যদি বলি, এই বিষয়টা এখন বাফুফের বড় একটা চ্যালেঞ্জ। নতুন হামজা চৌধুরী তৈরি করতে হবে। প্রবাসী ফুটবলার খুঁজে 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 বের করার চাইতে আপনারা দেশের মধ্য থেকে এই ফুটবলার খুঁজে বের করুন। ছোট ছোট যারা ফুটবলার রয়েছে, আমি বলছি খুদে ফুটবলার, তাদেরকে সুযোগ দিন, তাদের নিয়ে ক্যাম্প করুন, তাদেরকে প্রচুর ম্যাচ খেলান। জাতীয় দলে যারা রয়েছেন এই মুহূর্তে, যাদের একটা বয়সের ব্যাপার রয়েছে, ফিটনেসের ব্যাপার রয়েছে, নারী ফুটবল টিমের দিকে তাকান, অনেক অনেক আলোচনা সমালোচনা হয়েছে, দিন শেষে পিটার বাটলারের দিকেই সবাই গিয়েছে। এরকম একটা অবস্থা তৈরি হবে। আমি বলে রাখলাম আপনাদের, হেড কোচ হাভিয়ের কাবরেরা যখন জাতীয় দল থেকে চলে যাবেন, বিদায় নেবেন, নতুন কোচ আসবেন, এই জিনিসটা পুনরাবৃত্তি ঘটবে। বাফুফের এখন থেকেই উচিত বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ভবিষ্যৎটা কি, তারা কতদিন খেলতে চান, তাদের প্ল্যানটা জানুন। এটাও বাফুফের জন্য বড় একটা ধাক্কা হতে যাচ্ছে। হয়তো অনেক তরুণ ফুটবলারকে নিয়ে আসতে হবে, আর অনেক সিনিয়র প্লেয়ার যারা আসলে হয়তো তারা বুঝে ফেলবেন যে না, আমরা হয়তো বা অন্য জায়গায় গেলে এখন বেটার হয়। আমি বলছি না যে আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে, আমি বলছি যে আপনাদের প্ল্যানটাও শেয়ার করুন যে আমি জাতীয় দলে এতদিন খেলতে চাই এবং আমার প্ল্যানটা এটা। তাহলে বাফুফের জন্য সহজ হবে, যখন নতুন একটা কোচ আসবেন তখন কিন্তু খুব সহজে তিনি প্ল্যানটা করতে পারবেন। সো আমি যদি পুরো আমার এই আলোচনা থেকে বলি, সিনিয়র ফুটবলারদের জন্য একটা সংকেত হতে যাচ্ছে, যেহেতু সামনে কোচ হাভিয়ের কাবরেরা, তার ম্যাচটা শেষ হতে যাচ্ছে এপ্রিলে। সো নতুন কোচ আসবে, এটা আমরা অনেকটা বলতে পারি। হয়তো বা নতুন কোচ আসতে অনেকটা সময় লাগতে পারে, এজন্য লাগতে পারে হাভিয়ের কাবরেরার সঙ্গে হয়তো বা চুক্তিটা যখন শেষ হয়ে যাবে
বাফুফে যদি তাদের কাঙ্ক্ষিত কোচ না পান, সেক্ষেত্রে হয়তো বা ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্বটা দিতে পারেন। তো ওই সময়টায় যখনই কোচ আসবেন তখন কিন্তু তিনি নতুন করে ঢেলে সাজাবেন। সো আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে, যে কোনো মুহূর্তে দল থেকে ছেটে ফেলতে পারে, আর তখন অনেক বিদ্রোহ আন্দোলন হতেই পারে। কিন্তু দিন শেষে ফুটবলের ভালোর জন্য কোচ একটা হয়তোবা প্ল্যান করবেন, তার সঙ্গে হয়তোবা 3 থেকে 4 বছরের জন্য চুক্তি হতে পারে। তিনি হয়তোবা বিশ্বকাপ বাছাই বা এই ধরনের কোয়ালিফায়ার বিষয়গুলো দেখে তিনি দল সাজাবেন যে আচ্ছা ঠিক আছে 3-4 বছর পরে এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করব, সো আমি আমার কম বয়সী ফুটবলারকে এখন থেকে তৈরি করব। ওকে ঠিক আছে ফাইন, আপনারা যারা সিনিয়র প্লেয়ার আপনাদেরকে থ্যাংক ইউ বলছি, আপনাদেরকে হয়তোবা আমরা সামনে এরপর থেকে বিবেচনায় নাও রাখতে পারি যদি খুব বেশি ভালো ফুটবলার না হন। সো আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের এই মুহূর্তে বড় 2টা চ্যালেঞ্জ, একটা হচ্ছে ভালো কোচ আনা, এবং এই যে সিনিয়র প্লেয়ারদের কিভাবে আপনি সরাবেন সম্মানের সাথে, নাকি আবার একটা আন্দোলন তৈরি হবে, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। হামজা ইফেক্টে শুধুমাত্র ভালো দিকগুলো দেখলেই হবে না, আপনাকে যদি কিন্তু তো ভাবতে হবে, সেই যদি কিন্তু ভাবুন। আর এই ভিডিওটা যারা দেখবেন তারাও জানাতে পারেন যে আগামীতে বাংলাদেশের ফুটবলে কি হতে যাচ্ছে, সমাধানের পথটা কি হতে পারে। শুধুমাত্র আন্দোলন করলাম, বাফুফেকে চাপ দিলাম, বা আপনি বুঝে হোক না বুঝে হোক একটা বয়কটে ডাক দিলেন, সেটা না করে সমাধান কি হতে পারে সেটা বের করুন। আপনার আশেপাশে ভালো একটা ফুটবলারকে উৎসাহিত করুন, এটাও কিন্তু আপনার একটা, আমি যদি বলি, বাংলাদেশের ফুটবলের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আপনি কোথাও একটা ভালো ফুটবলারকে পেলে বা তার মধ্যে সম্ভাবনা দেখলে তাকে নানাভাবে হেল্প করুন, তার আগ্রহটা বাড়ান, তাকে বোঝান। সো আপনি আপনার চারপাশটা এভাবেও দেখতে পারেন। শুধুমাত্র বয়কটের ডাক দেয়াটাই কিন্তু সমাধান নয়। ফুটবল নিয়ে ভাবা, গভীরভাবে ভাবা, বিকল্প কি হতে পারে সেটা ভাবো, নিশ্চয়ই কাজে দেবে। আপনাদের সঙ্গে পুরো সময়টা ছিলাম আমি, হাসান সদীপ।